আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ব্যাঙ নেটো কি ভেঙে যাচ্ছে কিনা, বা ডোনাল্ড ট্রাম্প কি নেটো ছাড়বেন কিনা, বা আমেরিকা কি নেটো ছাড়বে কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করব। কেননা গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে টুইট করেছেন সে বিষয়ে বিস্তারিত যেহেতু বলেছেন, তিনি নেটো থেকে চলে যাবেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি বলেছেন। আমরা আজকে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আর নেটো ছেড়ে যদি আমেরিকা চলে যায় তাহলে এই যে ইউরোপের দেশগুলোর কি হতে পারে বা কি হবে সম্ভাব্য আমাদের একটা আলোচনা আমরা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে। থ্যাংক ইউ। চলেন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে লক্ষ্য করে বা সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য। যে সোভিয়েত ইউনিয়নকে তারা আসলে ঠেকাতে পেরেছে, সোভিয়েত ইউনিয়নের ভাঙন হয়েছে এই নেটোর কারণে। এই নেটো আপনার তার সম্প্রসারণবাদ নীতি প্রযোজ্য রেখেছে বা চলমান রেখেছে। সেই নেটোর কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, এটা বলতে হবে 1991 সালের দিকে। একটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে আপনার 14টা রাষ্ট্র গঠিত হয়েছে। সেই 14টা রাষ্ট্রের ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রটা এখনো রাশিয়া, বা ভূখণ্ডের দিক থেকে রাশিয়া। আজকে আমরা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ দেখতেছি, এই ইউক্রেনও কিন্তু রাশিয়ার অংশ ছিল। কিন্তু রাশিয়ার যে পারমাণবিক অস্ত্রগুলা বা সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্রগুলো কিন্তু এই ইউক্রেনে মোতায়েন ছিল। সেই ইউক্রেন এখন রাশিয়া আবার দখল করে নিতে চাচ্ছে। এখন মার্কিন প্রেসিডেন্ট এতদিন পর্যন্ত মুখে মুখে একটা কথাই বলতেন, যেটা অনানুষ্ঠানিকভাবে ছিল আর কি, কথার কথা হিসাবে অনেকে ধরে নিত যে নেটো ভেঙে ফেলা হবে, নেটো থাকবে না। এর কারণ হিসেবে তিনি অনেক কথা বলতেন যে নেটোর সদস্য রাষ্ট্রগুলো তার যে আহ, মোট জিডিপির 5% যে তাদের প্রতিরক্ষা খাতে খরচ করবে, কিন্তু এই ইউরোপের দেশগুলা বা ছোটো ছোটো অনেক দেশগুলা যেমন লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু আপনার ওই মানে নেটোর যেই রুলস অনুযায়ী যে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে খরচ করা, সেটা কিন্তু তারা করে না। এমনকি জার্মানিও সম্ভবত করে না। এই জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় এই সমস্ত দেশগুলোকে চাপ দিত, এটা আমরা দেখেছি। কিন্তু ওই সমস্ত দেশগুলা এই চাপের কাছে হয়তো মাথা নত করতো না বা এটাকে ততটা গুরুত্ব দিত না। এখন ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে নেটোর প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কেননা আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রায়শই নেটোকে আহ্বান করেন যে এই নেটো, তোমরা আসো, এখানে যুদ্ধ করো, আমি এই যুদ্ধে নেমেছি, তোমরাও আসো। যেরকমটা তারা এই যে আফগানিস্তান যুদ্ধে ডেকেছে, মানে নেটোকে সাথে নিয়ে, যেরকমটা তারা আপনার ইরাক যুদ্ধে, যেরকমটা তারা লিবিয়াতে, মানে তারা এরকম করছে, যেখানে গেছে তারা এইভাবে আপনার নেটোকে সাথে নিয়ে গেছে। কিন্তু বর্তমানে 2026 সালে এসে তারা নেটোকে পাশে পাচ্ছে না। নেটোকে যখনই আহ্বান করে এই যুদ্ধে আসার জন্য, নেটো তখন পাল্টা যুক্তি দেখায়। নেটো হিসাব কিতাব কষে নেটো দেখতেছে যে এই যুদ্ধে গেলে তাদের কোনো ফায়দা হবে না বা তাদের লাভের মানে ওরকম সম্ভাবনা নাই, এরকমটাই হয়তো তারা মনে করতেছে। আপনি দেখেন এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নেটোর যিনি মহাসচিব রয়েছেন বর্তমান, তিনি ব্যাপক কথাবার্তা বলতেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে তিনি প্রায় সময় কনভিন্স করতে চাইতেন যে এই যে ইরানের উপরে যদি হামলা করা হয় তাহলে নেটো আমেরিকার পাশে থাকবে, আমেরিকার সাথে গিয়ে এখানে অংশগ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে আপনারা কেউ এই যে নেটোর মহাসচিবের কোনো বক্তব্য শুনেছেন? আমি শুনিনি। তিনি কোথায়? ইউরোপের দেশগুলো এই যে আমেরিকার ডাকে সাড়া না দিয়ে তারা বরংস এই কথা বলতেছে যে আমরা
আমাদের যেই আকাশ আছে আমরা আমেরিকাকে ব্যবহার করতে দিব না ইরানের বিরুদ্ধে, এরকম কথাও কিন্তু অনেকে বলেছে। ইটালি বলেছে, তারপর আপনার ফ্রান্স বলেছে, আরও অন্যান্য দেশ বলেছে, জার্মানিও বলেছে। সুতরাং ন্যাটোকে যেহেতু পাশে পাচ্ছে না, এই যুদ্ধে আমেরিকা এই যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। এখন এই চোরাবালি থেকে বাঁচতে হলে ন্যাটোর অন্যান্য সদস্যদেরকে দরকার। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই আমেরিকার কি শক্তি কম আছে? আমি আপনার সাথে একমত, আমেরিকার শক্তি কম না। আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার, এমনকি 1 নম্বর সুপার পাওয়ার, এটাও আমি জানি এবং মানি। কিন্তু আপনি যতই 1 নম্বর সুপার পাওয়ার হন না কেন, আপনার একক শক্তি অনেক সময় কাজে আসে না। আর সম্মিলিত শক্তি সেটা অনেক মানে কি বলে যে ক্রিটিক্যাল বিষয়ও সেখান থেকে সফল হয়ে আসা যায়। এখন এই মুহূর্তে যদি আমেরিকা বলেন, আর আমেরিকার পাশে গিয়ে যদি আর কি আপনার ব্রিটেন বলেন বা ফ্রান্স বলেন, জার্মানি বলেন, তারপর ইতালি বলেন, তারপর আপনার অন্যান্য যে সকল ন্যাটোর সদস্যগুলো রয়েছে, তুরস্ক বলেন, এই সদস্যগুলো যদি তাদের যার যার জায়গা থেকে তারা যদি আমেরিকার পাশে এসে দাঁড়াতো, তাহলে এই যুদ্ধের প্রেক্ষাপট অন্য হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই সদস্য রাষ্ট্রগুলো এখন ন্যাটোর পাশে দাঁড়াচ্ছে না, এখন দাঁড়ায় না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প গতকালকে টুইট করেছে, আমরা ন্যাটো ছেড়ে চলে যাব। এখন ন্যাটো ছেড়ে চলে যাইলে মানে যাওয়ার প্রক্রিয়াটা কি? সম্মানিত দর্শক, ন্যাটোর যে আর্টিকেল 13 আছে, যেটার আর্টিকেল 13 বলা হয়, সে আর্টিকেল 13 অনুযায়ী বা আর্টিকেল 13 অনুযায়ী যে এই ন্যাটো থেকে পদত্যাগের যে বিষয়টা বা ন্যাটো থেকে চলে যাওয়ার বিষয়টা, সেটা উল্লেখ করে সেখানে আর্টিকেল 13 অনুযায়ী আপনি যদি মানে অর্থাৎ কোনো সদস্য রাষ্ট্র ওই ন্যাটোর চার্টারে বা ন্যাটোর যে দলিলে স্বাক্ষর করার পরে 20 বছর পরে এখান থেকে পদত্যাগ করতে পারবে। এমনকি ওই পদত্যাগের প্রক্রিয়া, অর্থাৎ আজকে যদি পদত্যাগপত্র জমা দেয়, 20 বছর আজকে হয়ে গেছে মনে করেন, আজকে হওয়ার পরে কালকে সে পদত্যাগপত্র জমা দিল, কার কাছে দিবে? মানে ওই আর্টিকেল 13 অনুযায়ী কিন্তু আমেরিকার কাছে জমা দিতে হবে। এখানে ন্যাটোর যে সদর দপ্তর সেখানে না, কিন্তু এখন দিতে হবে কার কাছে? আমেরিকার কাছে। এই যে আপনার পদত্যাগপত্র জমা দিতে হবে। এখন জমা দেওয়ার পরে 1 বছর পরে সে এই ন্যাটোর কার্যক্রম থেকে অব্যাহতি পাবে। আজকে জমা দিলে 1 বছর পরে, অর্থাৎ এটা একটা লেন্দি প্রসেস। যেমন আজকে বলছে কালকেই সে ন্যাটো থেকে গেছে গা, এরকম না। এখন আর্টিকেল 13 অনুযায়ী যদি আপনার আমেরিকার কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, তাহলে এখন আমরা দেখতেছি কি আমেরিকা নিজেই পদত্যাগ করবে বলছে। তাহলে আমেরিকা কার কাছে পদত্যাগপত্র জমা দিবে? বিষয়টা এরকম যে আপনি নিজেই মনে করেন সভাপতি, এখন সভাপতি পদত্যাগ করতে গেলে মানে সবাই যখন কোনো একটা মানে সংগঠনের সবাই যখন পদত্যাগ করবে, তখন সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিবে। কিন্তু সভাপতি যখন পদত্যাগ করবে, কার কাছে পদত্যাগপত্র জমা দিবে? একটা প্রশ্ন কিন্তু। তারপর আমরা আলোচনার স্বার্থে আমরা ধরে নিলাম এই আমেরিকা পদত্যাগপত্র জমা দিবে কার কাছে? এই যে ন্যাটোর যে সদর দপ্তর রয়েছে, সদর দপ্তরে জমা দিল। জমা দেওয়ার পরে মনে করেন আজকে আমি যে ভিডিও করতেছি এপ্রিল মাসের 2 তারিখ। এখন এপ্রিল মাসের 2 তারিখে যদি সে পদত্যাগপত্র জমা দেয়, সকল কার্যক্রম সম্পন্ন হয়, তাহলে সে 2027 সালের এপ্রিল মাসের 4 তারিখে গিয়ে সে 2 তারিখে বা 3 তারিখে গিয়ে সে এই যে তার কার্যক্রম থেকে অব্যাহতি পাবে। এখন দিল, আমেরিকা পদত্যাগ করলো, সব কিছু হলো। এখন আমেরিকা যদি পদত্যাগ করে ন্যাটোর থেকে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ কী? সম্মানিত দর্শক, আপনারা জানেন মানে আমেরিকাবিহীন ন্যাটো একদম অন্ধকার। কেননা ন্যাটোর যে পরিকল্পনা বলেন, ন্যাটোর যে অস্ত্রশস্ত্র বলেন, ন্যাটোর যে বাজেট বলেন, ন্যাটোর যেই আপনার সৈন্য বা বিশেষ করে যে জেনারেলগণ, সব আমেরিকান। আমেরিকার উচ্চ পর্যায়ের এই যে বড় বড় জেনারেলগণ, তারা ন্যাটোর এই যে সামরিক যে বিষয়গুলো, এগুলো দেখভাল করেন। ন্যাটোর অর্থ বলেন বা অর্থ সংস্থান, এটার অধিকাংশ বা সিংহভাগ আমেরিকা দেয়। তারপর ন্যাটোর যে অস্ত্রশস্ত্র সম্পূর্ণ আমেরিকার।
তারপর আপনার ন্যাটোর যে পরিকল্পনা বলেন, মানে সকল বিষয়টা ন্যাটোর সকল বিষয়টা দেখভালের দায়িত্ব আমেরিকার উপরে বর্তানো। সুতরাং এই আমেরিকা যদি এখান থেকে চলে যায়, অন্যান্য সদস্য দেশগুলা এরকম ঐক্যবদ্ধভাবে থাকার সম্ভাবনা নেই। তখন বলা যায় কি ন্যাটো ভেঙে যাবে। আর যদি ন্যাটো ভেঙে যায় তাহলে ইউরোপের ভবিষ্যৎ কী? সম্মানিত দর্শক, আপনারা জানেন রাশিয়া যে রাশিয়ানদেরকে আর কি বিয়ার বা ভালুক হিসাবে দেখা হয়। আপনি বিভিন্ন ইয়াতে দেখবেন রাশিয়ার মানচিত্রের উপর একটা ভালুক আঁকা থাকে। এখন এই ভালুক বা এটা আমরা আমাদের বাংলাদেশের যে ভাষায় আমরা বাঘকে মানে যদি বাঘ এটাকে আমরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হিসেবে দেখি। আমি বাংলাদেশের যে ভাষা হিসাবে বাংলাদেশের যে জাতীয় পশু হিসেবে আমরা যদি মনে করেন রাশিয়াকে একটা বাঘ হিসাবে দেখি, এরকম বাঘের সামনে ইউরোপকে যদি আপনি একটা মুরগি হিসাবে ধরেন, হ্যাঁ, অথবা একটা হরিণ, ইউরোপকে আপনি হরিণ হিসাবে দেখে একটা বাঘের সামনে রাশিয়াকে বাঘ হিসাবে ধরে ছেড়ে দেন। বাঘ যেভাবে হরিণকে শিকার করে নেয়, ন্যাটো ভেঙে গেলে বা ন্যাটো থেকে আমেরিকা চলে গেলে ইউরোপকে রাশিয়া ওরকম হরিণ হিসাবে দেখবে। রাশিয়ার সৈন্যরা এমনিতেই প্রায় 5 বছর পর্যন্ত, মানে 4 বছর শেষ 5 বছর রানিং যুদ্ধ করে ইউক্রেনের সাথে তারা ঝালাই করে নিয়েছে। পুতিন তার সৈন্যদেরকে কি বলে যে তাদের যেই অলস্যতমে সেটা কিন্তু শেষ করে দিয়েছে। এখন রাশিয়ার সৈন্যরা পুরো অ্যাক্টিভ। সেই অ্যাক্টিভ সৈন্যদেরকে রাশিয়া তখন বলবে যে মানে পুতিন বলবে, এই আমার সৈন্যরা তোমরা আসো, তোমরা দেখি ইউরোপের দিকে একটা দৌড় দাও। তখন কি করবে রাশিয়ার সৈন্যরা ইউরোপের দিকে এক দৌড় মারবে। এক দৌড়ে গিয়ে দেখবেন যে প্রায় ব্রিটেন পর্যন্ত পৌঁছে গেছে। এখন আপনি বলবেন যে ভাই তাহলে কি ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন বা জার্মানি বলেন তাদের কি মানে শক্তি নাই? হ্যাঁ, তাদের শক্তি আছে, কিন্তু তাদের রাশিয়ার শক্তির সামনে তাদের ওই স্বল্প শক্তি কিচ্ছু হবে না বলেই বিশ্লেষকগণ বা সামরিক বিশ্লেষকগণ মনে করেন। সুতরাং এই রাশিয়া দেখবেন ইউরোপকে মানে কি বলে যেন একটা লোকমা দিয়ে যেভাবে নেয়, ওই জন্য হরিণের বাচ্চাকে বাঘ যেভাবে নিয়ে যায় সেইভাবে নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে রাশিয়া যে আশেপাশের যে সমস্ত দেশগুলা, ছোট দেশগুলা, তাদেরকে কি করবে? তাদেরকে তো রাশিয়া মানে যুদ্ধ করা লাগবে না, কথার হুমকি দিয়ে শেষ করে নিয়ে যাবে। কি আপনারা দেখেন যে লিথুনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া এই সমস্ত দেশগুলো কি করবে? এদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু? সুতরাং ন্যাটোবিহীন ইউরোপ রাশিয়ার একটা লোকমায় পরিণত হবে বলে বিশ্লেষকগণ মনে করেন। এখন এই যুদ্ধে যে অবস্থা ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধে আসলে ন্যাটো আপাতত এসে দাঁড়ানোর ওরকম কোনো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। তাই হয়তো ন্যাটোকে মানে চাপে রাখার জন্য বা ন্যাটো সদস্য দেশগুলোকে চাপে রাখার জন্য বা ব্ল্যাকমেল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ন্যাটো থেকে সেরে যাওয়া বা চলে যাওয়ার কথা হয়তো বলতে পারেন বলে আমার কাছে মনে হয়। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন? ন্যাটো কি ভেঙে যাবে কিনা সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, বা ডোনাল্ড ট্রাম্প কেন এই যে ন্যাটো থেকে সেরে যাওয়ার কথা বলতেছে এই বিষয়ে আপনার মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম, টিকটক, এনে তো দেখতে পারেন। আল্লাহ হাফিজ।